আমি শায়লা তাসমিনা মাহবুব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটি। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের জন্য যে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে তার অর্থনীতি বিষয়ে ক্লাস নিব। আমি তোমাদের থার্ড ইয়ার অনার্সের ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট বিষয়টির উপর ক্লাস নেব। আজকে আমাদের 7 নম্বর ক্লাস লেকচার। এখানে আমরা আজকে পড়ব লুইস থিওরি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য প্রফেসর আর্থার লুইস যেই থিওরিটি দিয়েছেন, আজকে আমরা সেটি সম্পর্কে জানার চেষ্টা করব। লুইস থিওরি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট উইথ আনলিমিটেড সাপ্লাইস অফ লেবার। লুইসের ইকোনমিক ডেভেলপমেন্টের থিওরিটি আনলিমিটেড সাপ্লাই অফ লেবারের উপরে নির্ভরশীল। মূলত আনলিমিটেড সাপ্লাই অফ লেবারকে স্ট্রেস করেই তিনি তার থিওরিটি দিয়েছেন। নোবেল লরেট প্রফেসর W. Arthur Lewis has developed a very systematic theory of structural transformation of primarily subsistence economy. Nobel Prize বিজয়ী ইকোনমিস্ট প্রফেসর W. Arthur Lewis জীবন নির্বাহী যে অর্থনীতি রয়েছে, অর্থাৎ যেসব অর্থনীতি মূলত জীবন নির্বাহের জন্য যা প্রয়োজন তার উপর নির্ভরশীল হয়ে যেসব অর্থনীতি রয়েছে তার উপর একটি অত্যন্ত সিস্টেমেটিক থিওরি প্রদান করেছেন, যেটি জীবন নির্বাহী খাতের কাঠামোগত পরিবর্তনকে নির্দেশ করে। He believed that in many underdeveloped countries an unlimited supply of labor is available at a subsistence wage. তিনি বিশ্বাস করতেন যে একটি অনুন্নত বিশ্বে বা অনুন্নত দেশগুলোতে শ্রমের অসীম সরবরাহ রয়েছে, যারা মূলত সাবসিস্টেন্স ওয়েজ লেভেলে কাজ করে। Economic development takes place when capital accumulates as a result of the withdrawal of surplus labor from the subsistence sector to the capitalist sector. অর্থাৎ তার মতে অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই ঘটবে যখন এই সাবসিস্টেন্স সেক্টর থেকে উদ্বৃত্ত শ্রম ক্যাপিটালিস্ট সেক্টর বা পুঁজিপতি সেক্টরে নিয়ে যাওয়া হবে এবং সেটি পুঁজি গঠনের জন্য কাজ করবে। এভাবে পুঁজি গঠনের মাধ্যমে অনুন্নত একটি দেশ উন্নয়নের পথে যাত্রা শুরু করতে পারবে। The capitalist sector is that part of the economy which uses reproducible capital and pays capitalists for the use thereof. ক্যাপিটালিস্ট সেক্টর বলতে বা পুঁজিবাদী সেক্টর, পুঁজিপতি সেক্টর বলতে সেই সেক্টরটাকেই বোঝায় যেখানে পুনঃ উৎপাদনশীল পুঁজির ব্যবহার হয় এবং এই পুনঃ উৎপাদনশীল পুঁজির ব্যবহার ক্যাপিটালিস্টরা করে থাকে এবং এই ব্যবহারের জন্য তারা কিন্তু একটি পেমেন্ট হিসেবে তাদের পুঁজি যে তারা বিনিয়োগ করছে তার জন্য তারা পেমেন্ট হিসেবে প্রফিট পেয়ে থাকে। It employs labor for wages in mines, factories and plantations for earning profit. প্রফিট আয়ের জন্য তারা যে আনলিমিটেড সাপ্লাই অফ লেবার রয়েছে সেটিকে তারা খনি তারপর বিভিন্ন কলকারখানা এবং প্ল্যান্টেশন এসব জায়গায় তারা খাটায় এবং এর মাধ্যমে তারা তাদের প্রফিট ম্যাক্সিমাইজ করে বা প্রফিট তারা অর্জন করতে সক্ষম হয়। The subsistence sector is that part of the economy which does not use reproducible capital. সাবসিস্টেন্স সেক্টর হচ্ছে সেই অংশটা যারা কিন্তু এই পুনঃউৎপাদনশীল ক্যাপিটাল বা পুঁজির ব্যবহার করে না। In this sector, output per head is lower than the capitalist sector. Capitalist সেক্টরের যে আউটপুট পার হেড রয়েছে সেটি কিন্তু সাবসিস্টেন্স সেক্টরের আউটপুট পার হেডের চেয়ে বেশি হয়ে থাকে। অর্থাৎ একটা অনুন্নত বিশ্বে লুইসের মতে দুটো সেক্টর থাকে, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট সেক্টর এবং আরেকটা হচ্ছে সাবসিস্টেন্স সেক্টর।
ক্যাপিটালিস্ট সেক্টর পুনঃ উৎপাদনশীল ক্যাপিটাল অর্জন করে এবং এটাকে তারা কিন্তু পুনরায় বিনিয়োগ করে এবং এই পুনরায় বিনিয়োগের মাধ্যমে কিন্তু অর্থনৈতিক উন্নয়নটা ঘটে এবং এগুলো তারা মূলত কোন কোন সেক্টরে তারা খাটায়, এগুলো তারা খনি, এই লেবারটাকে তারা খনি, কলকারখানা এবং প্ল্যান্টেশনে খাটিয়ে থাকে এবং এর বিনিময়ে তারা কিন্তু প্রফিট অর্জন করে। এবং অপরদিকে যে সাবসিস্টেন্স সেক্টর রয়েছে সেই সাবসিস্টেন্স সেক্টরটা কিন্তু এই রিপ্রোডিউসিবল ক্যাপিটাল বা পুনঃ উৎপাদনশীল পুঁজির ব্যবহার করে না। তারা তারা মূলত লেবারের সরবরাহ করে থাকে ক্যাপিটালিস্ট সেক্টরে এবং তাদের আউটপুট পার হেড আউটপুট কিন্তু ক্যাপিটালিস্ট সেক্টরের চেয়ে কম হয়ে থাকে। লুইসের যে থিওরিটা আমরা আজকে পড়ছি, এই লুইসের থিওরিটা কিন্তু কতগুলো অনুমিতির উপর নির্ভরশীল, অর্থাৎ এই থিওরিটার কতগুলো অ্যাজাম্পশন রয়েছে। আমরা এখন এই অ্যাজাম্পশনগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। এই অ্যাজাম্পশনগুলো কি কি বা এই অনুমতিগুলো কি কি বা কি কি অনুমিতির উপর ভিত্তি করে এই থিওরিটি গড়ে উঠেছে এবং এই থিওরিটা শুধুমাত্র এই অনুমতিগুলোই সত্যি হলেই বা এই অনুমতিগুলি যদি খাটে তাহলে এই থিওরিটি কার্যকর হবে। There are two sectors in the economy: a traditional overpopulated rural subsistence sector and a highly productive modern industrial or capitalist sector. এটা তোমরা বুঝতে পারছো যে এখানে আন্ডার ডেভেলপড ইকোনমিতে লুইস অ্যাজিউম করে নিয়েছেন যে দুটো সেক্টর রয়েছে। একটি হচ্ছে গ্রামীণ সনাতনী জীবন নির্ভর সেক্টর, যেই সেক্টরের জনসংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে, এবং একটি অত্যন্ত উচ্চ উৎপাদনশীল আধুনিক শিল্পায়ন সেক্টর রয়েছে বা শিল্প খাত রয়েছে, যা আবার ক্যাপিটালিস্ট সেক্টর বলেও পরিচিত। There is surplus labor in the subsistence sector whose marginal productivity is zero. সারপ্লাস লেবার বলতে সেই লেবারটাকেই বোঝায় যাদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হয়ে থাকে। অর্থাৎ এই থিওরিটি অ্যাসিউম করে নিয়েছে বা অনুমিতি রয়েছে এই থিওরির বা এই থিওরিটি ধরে নিয়েছে যে সাবসিস্টেন্স সেক্টরে উদ্বৃত্ত শ্রম রয়েছে এবং এই উদ্বৃত্ত শ্রমের মার্জিনাল প্রোডাক্টিভিটি বা প্রান্তিক উৎপাদনশীলতা হচ্ছে শূন্য। অর্থাৎ যদি এই সাবসিস্টেন্স সেক্টর থেকে এই উদ্বৃত্ত শ্রমগুলোকে তুলে নেওয়া হয় বা সরিয়ে নেওয়া হয়, তাহলেও তাদের যে প্রোডাক্টিভিটি রয়েছে সেই প্রোডাক্টিভিটির উপরে কোনো রকম প্রভাব পড়বে না। দ্য ওয়ার্কার অফ দি সাবসিস্টেন্স সেক্টর শেয়ার দ্য আউটপুট ইকুয়ালি। তার মানে হচ্ছে সাবসিস্টেন্স সেক্টরে যেসব লেবার রয়েছে তারা তাদের যে মোট উৎপাদন হয় সেই উৎপাদনটাকে তারা সমানভাবে ভাগ করে নেয়। অর্থাৎ সেখানে প্রকৃত মজুরি নির্ধারিত হয় হচ্ছে এভারেজ প্রোডাক্টিভিটির উপর, মার্জিনাল প্রোডাক্টিভিটির উপর নয়। অর্থাৎ আমরা জানি যে ইকোনমিক্সে আমাদের মূল থিওরি হচ্ছে আমাদের যে শ্রম নির্ধারিত হয় হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটির উপরে, কিন্তু এই সাবসিস্টেন্স সেক্টরে শ্রমটা কিন্তু মার্জিনাল প্রোডাক্টিভিটির উপরে, শ্রমের মজুরি মার্জিনাল প্রোডাক্টিভিটির উপর নির্ধারণ হচ্ছে না, এটা এভারেজ প্রোডাক্টিভিটির উপর নির্ধারণ করা হচ্ছে। The surplus labor is withdrawn from subsistence sector and employed in capitalist sector. সাবসিস্টেন্স সেক্টর থেকে সারপ্লাস লেবার বা উদ্বৃত্ত শ্রম তুলে নেওয়া হয় এবং এদেরকে ক্যাপিটালিস্ট সেক্টর বা পুঁজিবাদী সেক্টরে নিয়োগ দেওয়া হয়। দ্য প্রসেস মানে হচ্ছে যে এই উন্নয়ন প্রক্রিয়াটি কিভাবে ঘটে। এই থিওরি অনুযায়ী অনুন্নত একটি অর্থনীতি কিভাবে উন্নয়নের বা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে সেটি হচ্ছে দ্য প্রসেস। এই প্রসেস অনুযায়ী দ্য প্রাইমারি ফোকাস অফ দি থিওরি ইজ অন বোথ দি প্রসেস অফ লেবার ট্রান্সফার অ্যান্ড গ্রোথ অফ আউটপুট অকার্ড ইন দি মডার্ন সেক্টর অ্যান্ড দি ইকোনমি উইল গ্রো ইন দিস ওয়ে। তার মানে হচ্ছে এই থিওরিটির মূল ফোকাস বা মূল যে ফোকাস রয়েছে সেটি হচ্ছে যে কিভাবে শ্রম সাবসিস্টেন্স সেক্টর থেকে মডার্ন সেক্টরে
ট্রান্সফার করা হবে এবং মডার্ন সেক্টরে এর জন্য এই লেবারের উৎপাদনের মাধ্যমে তাদের যে আউটপুট রয়েছে সেই আউটপুটের প্রবৃদ্ধি ঘটবে এবং এই প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনীতি উন্নয়ন ঘটবে বা অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। তার মানে সারপ্লাস লেবারটাকে সাবসিস্টেন্স সেক্টর থেকে তুলে নিয়ে এসে মডার্ন সেক্টরে এমপ্লয় করা হবে এবং তাদের যে উৎপাদন বা আউটপুট হবে সেই আউটপুটটা ক্রমাগতভাবে আউটপুটের প্রবৃদ্ধি ঘটবে এবং এই আউটপুট প্রবৃদ্ধির মাধ্যমে কিন্তু অর্থনীতিরও প্রবৃদ্ধি ঘটবে। Both labor transfer and modern sector employment growth can be brought by the output expansion in the modern sector. অর্থাৎ শ্রমের যে ট্রান্সফার করা হবে, শ্রম যে ট্রান্সফার করা হবে এবং মডার্ন সেক্টরে যে এমপ্লয়মেন্টের গ্রোথটা ঘটবে, শ্রম প্রবৃদ্ধি ঘটবে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, সেটা নির্ভর করবে মডার্ন সেক্টরের আউটপুটের এক্সপ্যানশনের উপরে। How rapidly this output expansion will occur will be determined by the rate of industrial investment and capital accumulation in the modern sector. Modern sector কত দ্রুত হারে বা কত কি হারে পুঁজির বিনিয়োগ ঘটবে এবং পুঁজি গঠন ঘটবে তার উপর কিন্তু আউটপুটের এক্সপ্যানশনটা নির্ভর করবে। যত দ্রুত পুঁজি গঠন করা হবে এবং তা পুঁজি গঠনটা গঠিতই হবে হচ্ছে বিনিয়োগের মাধ্যমে এবং যত দ্রুত এটি হবে আউটপুটের এক্সপ্যানশনও কিন্তু তত দ্রুত ঘটবে। তার মানে এখানে প্রসেসে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে লেবারটাকে ট্রান্সফার করা হবে ফ্রম দি সাবসিস্টেন্স সেক্টর টু দি মডার্ন সেক্টর, তারপরে সেটি মডার্ন সেক্টরের আউটপুট এক্সপ্যানশনের জন্য তারা কাজ করবে এবং এই আউটপুট এক্সপ্যানশনটা কিন্তু মডার্ন সেক্টরে ঘটবে এবং এই লেবার এমপ্লয়মেন্টের মাধ্যমেই আউটপুট এক্সপ্যানশনটা ঘটবে এবং এই আউটপুট এক্সপ্যানশনটা কত দ্রুত ঘটবে তা নির্ভর করবে ইনভেস্টমেন্টের উপরে এবং পুঁজি গঠনের উপরে। This investment is possible because of excess profit derived by the modern sector over the wages given to the labor, and it is assumed that the capitalists reinvest all the profit. তার অর্থ হচ্ছে যে এই যে বিনিয়োগটা হচ্ছে এই বিনিয়োগটা সম্ভবই হচ্ছে যে এক্সেস প্রফিট বলতে বোঝাচ্ছে যে মোট উৎপাদন যেটা হবে মডার্ন সেক্টরে, এই উৎপাদনের থেকে লেবারদের ওয়েজ দেওয়ার পরে যা অতিরিক্ত থাকবে সেটি হচ্ছে প্রফিট হিসেবে থাকবে ক্যাপিটালিস্টদের কাছে এবং এটি ক্যাপিটালিস্টরা পুনরায় বিনিয়োগ করবে এবং এটা ধরে নেওয়া হয় যে ক্যাপিটালিস্টরা তাদের প্রফিটের পুরোটাই তারা বিনিয়োগ করবে। দ্য লেভেল অফ আরবান ওয়েজ ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ মডার্ন সেক্টরে বা আরবান সেক্টরে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এটাকে যে কোনো নামেই বলা যেতে পারে, যে সেক্টরে যে মজুরিটা দেয়া হয় সেটা স্থির। ইট ইজ স্লাইটলি হায়ার দেন দি সাবসিস্টেন্স ওয়েজ, মানে সাবসিস্টেন্স ওয়েজ যেটা আমরা আগে বলেছি এভারেজ প্রোডাক্টিভিটির উপর ডিপেন্ড করে, সেই সাবসিস্টেন্স ওয়েজের চেয়ে মডার্ন সেক্টরের ওয়েজটা একটু বেশি ঘটবে। কারণ একটু বেশি ওয়েজ না দিলে কিন্তু তারা মডার্ন সেক্টরে আসতে চাইবে না, কারণ একই সমান ওয়েজ যদি তারা পায় মডার্ন সেক্টরে এবং সাবসিস্টেন্স সেক্টরের দুটো সেক্টরের ওয়েজ রেটটি যদি সমান হয় তাহলে কিন্তু তারা কিন্তু সাবসিস্টেন্স সেক্টর থেকে মডার্ন সেক্টরে আসতে চাইবে না। তো লুইসের মতে যে সাবসিস্টেন্স সেক্টরের চেয়ে 30% বেশি ওয়েজ মডার্ন সেক্টরে দেয়া হয়ে থাকে এবং এটা হলেই কিন্তু তারা মোটামুটি কিন্তু সাবসিস্টেন্স সেক্টর থেকে মডার্ন সেক্টরে শিফট হবে। At the constant urban wage, the supply curve of rural labor to modern sector is perfectly elastic. তার মানে হচ্ছে যে এই যে আরবান ওয়েজটা দেয়া হচ্ছে, এই আরবান ওয়েজ লেভেলেই কিন্তু যে লেবারের যে সাপ্লাই কার্ভটা বা সরবরাহ রেখাটা রয়েছে, সেই সরবরাহ বা যোগান রেখাটা রয়েছে, সেই যোগান রেখাটা হবে হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বা হরাইজন্টাল। এখন দেখা যায় যে আমরা এই
থিওরিটার একটা গ্রাফিক্যালি কিভাবে এর বর্ণনা আমরা দিতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা বলেছি যে কিভাবে আসলে উন্নয়ন প্রক্রিয়াটি হবে। এখন সেই উন্নয়ন প্রক্রিয়াটি আমরা একটি ফিগারের সাহায্যে ভালোভাবে ব্যাখ্যা করব। ক্যাপিটালিস্ট এইম অ্যাট প্রফিট ম্যাক্সিমাইজেশন। তোমরা সবাই জানো যে ক্যাপিটালিস্টদের মূল লক্ষ্যই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিটকে ম্যাক্সিমাইজ করাটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য। It is they who save and automatically invest what they save. একমাত্র ক্যাপিটালিস্টরাই এই থিওরি অনুযায়ী সঞ্চয় করে এবং সঞ্চয় থেকে তারা অটোমেটিক্যালি এটা তারা বিনিয়োগও করে এবং যা তারা সঞ্চয় করে সেটাই তারা বিনিয়োগ করে। Since the marginal productivity of labor in the capitalist sector is higher than the capitalist wage, this results in capitalist surplus. যেহেতু মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার হচ্ছে যে ওয়েজটা দেয়া হয় মডার্ন সেক্টরে, সেই মডার্ন সেক্টরের ওয়েজ লেভেলের যে মার্জিনাল প্রোডাক্টিভিটি বেশি থাকে, সেহেতু ক্যাপিটালিস্টরা একটা কিন্তু এক্সট্রা প্রফিট পায় এবং একটা উদ্বৃত্ত তারা অর্জন করতে সক্ষম হয় এবং এই সারপ্লাসটাই কিন্তু নতুন ক্যাপিটাল অ্যাসেটে তারা ইনভেস্ট করে বা বিনিয়োগ করে। মার্জিনাল প্রোডাক্টিভিটি ওয়েজ বিলটা তারা দেয়, সেই ওয়েজ বিলের চেয়ে বেশি হওয়ার কারণে কিন্তু তারা একটা সারপ্লাস জেনারেট করতে পারে এবং এই সারপ্লাসটা তারা পুনরায় ইনভেস্ট করে এবং এই পুনরায় ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু অর্থনীতি প্রবৃদ্ধি ঘটে। ক্যাপিটাল ফর্মেশন টেক্স প্লেস অ্যান্ড মোর পিপল আর এমপ্লয়েড ফ্রম দি সাবসিস্টেন্স সেক্টর। এবং যেহেতু তারা এটা বিনিয়োগ করছে, ক্যাপিটালটা বিনিয়োগ করছে, যে কারণে ক্যাপিটালে বিনিয়োগ করার কারণে কিন্তু ক্যাপিটাল গঠন ঘটে, ক্যাপিটাল গঠিত হয় এবং এই ক্যাপিটাল গঠনের মাধ্যমে কিন্তু ক্রমাগত সাবসিস্টেন্স সেক্টর থেকে আরো বেশি হারে শ্রম ক্যাপিটালিস্ট সেক্টরে নিয়োগ করা সম্ভব হয়। This process continues till the capital labor ratio rises. Capital labor ratio যতক্ষণ পর্যন্ত না বৃদ্ধি পায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রসেসটা চলতে থাকে এবং the supply of labor becomes inelastic. সাপ্লাই অর্থাৎ ক্যাপিটাল লেবার রেশিও যতক্ষণ পর্যন্ত না বাড়ে এবং সাপ্লাই কার্ভটা যতক্ষণ পর্যন্ত ইনইলাস্টিক থাকে বা আনলিমিটেড সাপ্লাই অফ লেবার থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রিইনভেস্টমেন্টের প্রক্রিয়াটা চলতে থাকবে, ক্যাপিটাল রিইনভেস্টমেন্টের প্রক্রিয়াটা চলতে থাকবে এবং ক্যাপিটাল ফর্মেশনও চলতে থাকবে। দ্য সারপ্লাস লেবার যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। Thus capital formation depends on the capitalist surplus. অর্থাৎ পুঁজি গঠনের প্রক্রিয়াটি কতখানি পুঁজি গঠন করা সম্ভব হবে সেটি কিন্তু নির্ভর করে যে কতখানি সারপ্লাস ক্যাপিটালিস্টরা জেনারেট করতে পারছে। এখন আমরা ফিগারটা দেখি। এখানে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারটা ব্যাখ্যা করলে কিন্তু কিভাবে প্রসেসটা হয় এবং কিভাবে আনলিমিটেড সাপ্লাই অফ লেবারকে আমরা কাজে লাগিয়ে পুঁজি গঠন করে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারি, সেটি কিন্তু এই চিত্রটির মাধ্যমে পরিষ্কারভাবে বোঝানো সম্ভব। চিত্রে হরাইজন্টাল অ্যাক্সিসে কোয়ান্টিটি অফ লেবার মেজার করা হচ্ছে এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখানো হচ্ছে ওয়েজ, মজুরি এবং মার্জিনাল প্রোডাক্ট। এখানে যে ওএস মজুরিটা দেখানো হচ্ছে, এই ওএস মজুরিটা হচ্ছে সাবসিস্টেন্স মজুরি, অর্থাৎ যে এভারেজ প্রোডাক্টিভিটির উপর যে মজুরিটা দেয়া হয় সেই মজুরিটাই কিন্তু এই ওএস পরিমাণ মজুরি এবং ওডব্লিউ হচ্ছে ক্যাপিটালিস্ট সেক্টরের মজুরি, যেটা দেখো তোমরা ওএস মজুরির চেয়ে ওডব্লিউ কিন্তু বেশি আছে। ওই যে লুইস যেটা 30% বেশি বা 30% বেশি কথা বলেছিলেন, এখানে কিন্তু ক্যাপিটালিস্ট সেক্টরে সাবসিস্টেন্স সেক্টরের চেয়ে বেশি মজুরি প্রদান করা হচ্ছে এবং এই যে P1, L1, P2, L2, P3, L3 এই রেখাগুলি হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি রেখা, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার রেখা হচ্ছে এগুলো এবং SS এবং WW এগুলো হচ্ছে যে সাপ্লাই অফ লেবার এবং WWটা হচ্ছে মডার্ন সেক্টরের সাপ্লাই অফ লেবার এবং দেখো সাপ্লাই অফ লেবারটা কিন্তু রয়েছে ইনইলাস্টিক। তো প্রথমে দেখা যাক যখন ON
পরিমাণ লেবার এমপ্লয় করা হয়, তখন তারা P1 L1 পরিমাণ মার্জিনাল প্রোডাক্টিভিটি তারা কিন্তু প্রডিউস করে। অর্থাৎ এর ফলে টোটাল প্রোডাক্টটা হয় ও P1 Q1 N1, এই পরিমাণ টোটাল প্রোডাক্ট কিন্তু গঠিত হয়। অর্থাৎ টোটাল প্রোডাক্টটা ON পরিমাণ এমপ্লয়মেন্টের জন্য টোটাল প্রোডাক্ট হচ্ছে ও P1 Q1 N1, এই পরিমাণ টোটাল আউটপুট মডার্ন সেক্টরে বা ক্যাপিটালিস্ট সেক্টরে গঠন করা হয়। এখানে যেহেতু OW পরিমাণ ওয়েজ প্রদান করা হচ্ছে, তাহলে টোটাল ওয়েজ কতটুকু দেওয়া হচ্ছে? টোটাল ওয়েজ কিন্তু দেওয়া হচ্ছে লেবারদেরকে OW Q1 N1, অর্থাৎ এই চতুর্ভুজটার পরিমাণ হচ্ছে টোটাল ওয়েজ। এই টোটাল ওয়েজের পরে কিন্তু দেখো এখানে একটা ত্রিভুজ রয়ে গেছে, এই ত্রিভুজটা কিন্তু সারপ্লাস জেনারেট হচ্ছে, যেটা ক্যাপিটালিস্ট সেক্টরে, এবং এই সারপ্লাসটাই হচ্ছে ক্যাপিটালিস্ট প্রফিট। অর্থাৎ P1 W Q1 হচ্ছে আমাদের ক্যাপিটালিস্ট প্রফিট। এই ক্যাপিটালিস্ট প্রফিটটাই কিন্তু তাদের ক্যাপিটালিস্ট সারপ্লাস, এবং এই সারপ্লাসটা জেনারেট হচ্ছে আনলিমিটেড সাপ্লাই অফ লেবার যেটা রয়েছে আমাদের রুরাল সেক্টরে, সেটা সেখান থেকে লেবার ট্রান্সফারের মাধ্যমে, এবং ট্রান্সফার করে সেটা ক্যাপিটালিস্ট সেক্টরে এমপ্লয়মেন্টের মাধ্যমে। এবং এই পরিমাণ প্রফিটটা বা এই পরিমাণ ক্যাপিটালিস্ট সারপ্লাসটা ইনভেস্টেড হবে বা রিইনভেস্টেড হবে, পুনরায় এটা কিন্তু ইনভেস্ট করা হবে। পুনরায় ইনভেস্টমেন্টের কারণে কিন্তু আমাদের এখন বেশি পরিমাণ ইনভেস্টমেন্টের কারণে কিন্তু এখন আমাদের লেবার এমপ্লয়মেন্টের পরিমাণও কিন্তু দ্বিতীয় পর্যায়ে বাড়বে। লেবার এমপ্লয়মেন্টের পরিমাণ এরপরে ON2 পরিমাণ হলো, ওই ON2 পরিমাণ লেবার কিন্তু টোটাল আউটপুট প্রডিউস করতে পারছে P2 Q2 N2 পরিমাণ, অর্থাৎ এই পরিমাণ আউটপুট এখন কিন্তু প্রডিউস হচ্ছে। এই পরিমাণ আউটপুট প্রডিউস করতে যে ওয়েজের পেছনে যে খরচটা হয় সেটা হচ্ছে OW Q2 N2, এই চতুর্ভুজটার পরিমাণ হচ্ছে ওয়েজের পেছনে খরচ হয়। এবং এখন কিন্তু ক্যাপিটালিস্ট সারপ্লাস কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে, এই এমপ্লয়মেন্ট বাড়ানোর কারণে কিন্তু ক্যাপিটালিস্ট সারপ্লাস কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। এখানে ক্যাপিটালিস্ট সারপ্লাসের পরিমাণ হচ্ছে WP2 Q2, অর্থাৎ এই বড় ত্রিভুজটার সমান হচ্ছে ক্যাপিটালিস্ট সারপ্লাস বা প্রফিট। এই সারপ্লাসটা আবার ইনভেস্ট করা হচ্ছে, আবার কিন্তু ক্যাপিটাল ফরমেশন হচ্ছে বা পুঁজি গঠন হচ্ছে। এরপরে ON পরিমাণ এমপ্লয়মেন্ট করা হবে, এবং এই ON পরিমাণ এমপ্লয়মেন্টের পরিমাণ আরো বাড়বে, N2 N3 পরিমাণ বাড়বে, এবং ON3 পরিমাণ এমপ্লয়মেন্টের জন্য কিন্তু আউটপুট প্রোডাকশন হবে P3 Q3 N3 পরিমাণ। এই পুরোটা হচ্ছে টোটাল আউটপুট। এই টোটাল আউটপুটের মধ্যে OW Q3 N3 হচ্ছে ওয়েজ বিল, এবং প্রফিটের পরিমাণ হচ্ছে যেটি রিইনভেস্টেড হবে সেটি হচ্ছে WP3 Q3, এই পরিমাণ হচ্ছে রিইনভেস্টেড হবে। এভাবে ক্যাপিটাল ক্রমশ রিইনভেস্টেড হয়ে কিন্তু ক্যাপিটাল গঠনের পরিমাণ বাড়বে, এবং ক্যাপিটাল গঠনের মাধ্যমে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, ধীরে ধীরে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এই বর্ণনাটাই কিন্তু পরবর্তী কয়েকটি স্লাইডে দেয়া হয়েছে। এবং এই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের পরিমাণ, এই যে ক্যাপিটাল রিইনভেস্টেড হচ্ছে, এই ক্যাপিটাল রিইনভেস্টেড পরিমাণ কিন্তু চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না পুরো সারপ্লাস লেবারটি বা উদ্বৃত্ত লেবার শেষ না হয়ে যায়, এবং এই যে সাপ্লাই কার্ভটা রয়েছে WW সাপ্লাই কার্ভ, এটা অরিজিনাল সাপ্লাই কার্ভ বা অর্ডিনারি সাপ্লাই কার্ভের মতো আপওয়ার্ড স্লোপিং হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলতে থাকবে। এবং আপওয়ার্ড স্লোপিং তখনই হবে যখন হচ্ছে এই সারপ্লাস লেবারটি পরিমাণ শূন্য হয়ে যাবে,
তখন এটি কিন্তু অর্ডিনারি সাপ্লাই কার্ভ আপার স্লোপিং হয়ে যাবে যখন সারপ্লাস লেবারের পরিমাণ শূন্য হয়ে যাবে। As the land labor ratio declines in the rural sector, marginal product of labor will not be zero anymore. তার মানে হচ্ছে এই যে সারপ্লাস লেবারটা আমরা রুরাল সেক্টর থেকে আরবান সেক্টর বা মডার্ন সেক্টর বা ক্যাপিটালিস্ট সেক্টর যে কথাই আমরা বলি না কেন সেখানে পুনরায় নিয়োগ হচ্ছে এবং এই নিয়োগের কারণে কিন্তু রুরাল সেক্টরে লেবারের পরিমাণ কমে আসবে এবং লেবারের পরিমাণ কমে আসার কারণে কিন্তু ল্যান্ড লেবার রেশিওটা কিন্তু কমে যাবে। ল্যান্ড লেবার রেশিও কমে যাবে, অর্থাৎ জমির প্রতি লেবারের সংখ্যা কমে যাবে এবং এই ঘটনা যখন ঘটবে তখন কিন্তু মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কিন্তু আর জিরো থাকবে না, যেটা আনলিমিটেড সাপ্লাই অফ লেবারের জন্য জিরো অ্যাজিউম করে নেওয়া হয়েছিল, এটা কিন্তু আর জিরো থাকবে না। Structural transformation of the economy has taken place since economic activity shifting from traditional rural agriculture to modern urban industrial sector. অর্থাৎ কাঠামোগত পরিবর্তন যেটার কথা আমরা বলি, কাঠামোগত পরিবর্তন তোমাদেরকে আগেও ক্লাস লেকচারে আমরা বলেছি, এই কাঠামোগত পরিবর্তন কিন্তু ঘটে গেছে। কাঠামোগত পরিবর্তনটা কিভাবে ঘটলো? কাঠামোগত পরিবর্তনটা হচ্ছে এই যে রুরাল সেক্টর থেকে একটি আরবান সেক্টর ডেভেলপ করলো, একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডেভেলপ করলো এবং অর্থনৈতিক উন্নয়নটা রুরাল সেক্টরের উপর ডিপেন্ড না করে আরবান সেক্টরের উপর ডিপেন্ড করে গঠিত হলো, সেটাই কিন্তু ঘটলো। তার মানে কিন্তু একটা স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন ঘটলো। এগ্রিকালচার কৃষিখাত ভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে একটা শিল্প খাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠলো এবং অর্থনৈতিক উন্নয়নটা চালিত হচ্ছে শিল্প খাতের মাধ্যমে। এন্ড অফ দি গ্রোথ প্রসেস, তার মানে হচ্ছে এখানে আমরা বলতে চাচ্ছি যে এই যে গ্রোথ প্রসেসের কথা আমরা বলছি, আনলিমিটেড সাপ্লাই অফ লেবারকে কাজে লাগিয়ে ক্যাপিটালিস্ট সেক্টরে সেটাকে ইনভেস্ট করে যে গ্রোথ প্রক্রিয়া বা ইকোনমিক গ্রোথ প্রক্রিয়ার কথা আমরা বলছি, এটার কিন্তু একটা শেষ আছে। এই শেষটা কিভাবে হতে পারে সেই সম্পর্কে এখন আমরা একটু আলোকপাত করি। The theory shows that if unlimited supplies of labor are available at a constant real wage and if any part of the profit is reinvested in productive capacity, profit will grow continuously and capital formation will also grow. এই থিওরি অনুযায়ী যদি শ্রমের অসীম সরবরাহ থাকে এবং একটি কনস্ট্যান্ট রিয়েল ওয়েজে প্রকৃত মজুরিটা যদি স্থির হয়, তাহলে যে প্রফিটটা জেনারেটেড হবে এবং এই প্রফিটটা যদি পুনরায় ইনভেস্টমেন্ট করা হয় প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে, তাহলে প্রফিট ক্রমাগত বাড়তে থাকবে এবং ইনভেস্টমেন্টের পরিমাণও বাড়তে থাকবে এবং অর্থনীতির প্রবৃদ্ধিও ঘটতে থাকবে। কিন্তু এই প্রসেস কিন্তু ইনডেফিনিট পিরিয়ড বা অসীম সময়ের জন্য চলতে থাকবে না। If as a result of capital accumulation no surplus labor is left, যদি এমন হয় ক্যাপিটাল ফর্মুলেশন এমন পর্যায়ে গেছে বা ক্যাপিটাল অ্যাকুমুলেশন বা পুঁজির সঞ্চয় এমন পর্যায়ে গেছে যখন কোনো আর লেবার অবশিষ্ট নাই বা অতিরিক্ত উদ্বৃত্ত লেবার আর অবশিষ্ট নাই, তাহলে কিন্তু এই গ্রোথ প্রসেসটা থেমে যাবে। It may also stop if, despite the existence of surplus labor, real wage rise so high as to reduce the capitalist profit to the level where they are all consumed and nothing is left for investment. যদি এমন ঘটনা ঘটে যে সারপ্লাস লেবার রয়েছে কিন্তু রিয়েল ওয়েজটা এতখানি বেড়ে গেছে যে ক্যাপিটালিস্ট প্রফিটটা কমে গেছে এবং এতটাই কমে গেছে যে সেটা শুধুমাত্র কনসামশনে ব্যবহার হচ্ছে, সেটা আর ইনভেস্টমেন্টে ব্যবহার হচ্ছে না, তাহলেও কিন্তু এই গ্রোথ প্রসেসটা থেমে যেতে পারে। এই গ্রোথ প্রসেসটা থেমে যাওয়াটাকে আমরা আরেকটু ইলাবোরেটলি দেখার চেষ্টা করি। এই ঘটনাগুলো
গ্রোথ প্রসেসটা কি কি ঘটনার ক্ষেত্রে বা কি ঘটলে এই গ্রোথ প্রসেসটা বা ইকোনমিক প্রবৃদ্ধিটা কমে যেতে পারে বা এই প্রবৃদ্ধিটা বন্ধ হয়ে যেতে পারে সেটি আমরা দেখি। 4টা কারণে এটি হতে পারে। প্রথম কারণটা হচ্ছে if the capitalist sector expands so rapidly that it reduces absolutely the population in the subsistence sector, অর্থাৎ ক্যাপিটালিস্ট সেক্টরটা বা পুঁজিবাদী যে খাতটা রয়েছে সেটা খুব দ্রুত যদি এক্সপ্যান্ডেড হয় বা খুব দ্রুত যদি এটা বৃদ্ধি ঘটে তাহলে এটা খুব তাড়াতাড়ি যে আনলিমিটেড সাপ্লাই অফ লেবার রয়েছে সেটাকে কিন্তু এক্সহস্ট করে ফেলবে বা শেষ করে ফেলবে। এবং এটা হলে কিন্তু আনলিমিটেড সাপ্লাই অফ লেবার যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই গ্রোথ প্রসেসটা থেমে যাবে। If, as a result of expansion of capitalist sector relatively to the subsistence sector, the terms of trade turn against the former with rising prices of raw materials and food, the capitalists will have to pay higher wages to the workers. যদি এমন হয় যে ক্যাপিটালিস্ট সেক্টরটা রুরাল সেক্টরের তুলনায় দ্রুত হারে বাড়ছে, আসলে এই ঘটনাটা ঘটবে, রুরাল সেক্টরের তুলনায় কিন্তু ক্যাপিটালিস্ট সেক্টরটা দ্রুত হারে বাড়বে। এই দ্রুত হারে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু র ম্যাটেরিয়ালস এবং খাদ্য শস্যের দাম বৃদ্ধি পাবে এবং র ম্যাটেরিয়ালস এবং খাদ্যশস্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু প্রকৃত মজুরির পরিমাণও বাড়বে এবং প্রকৃত মজুরি তখন আর কনস্ট্যান্ট না থেকে এটা কিন্তু রাইজিং হবে এবং এই রাইজিং প্রকৃত মজুরির জন্য কিন্তু প্রফিটের পরিমাণ কমে যাবে। প্রফিটের পরিমাণ কমে গিয়ে কিন্তু ক্যাপিটাল ফর্মেশন বা ক্যাপিটাল অ্যাকুমুলেশনও কমে যাবে এবং গ্রোথ প্রসেসটা কিন্তু ধীর হয়ে যাবে এবং এক পর্যায়ে এসে এটা কিন্তু থেমে যাবে। If the subsistence sector adopts new techniques of production, real wages would rise in the capitalist sector and so reduce the capitalist surplus. যদি সাবসিস্টেন্স সেক্টরটা তো ধরে নেওয়া হচ্ছে যে তারা খুবই প্রিমিটিভ টেকনোলজি ব্যবহার করে, কিন্তু সেই জায়গায় যদি তারা অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে তাহলে কিন্তু তাদের প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে এবং তাদের প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে কিন্তু ক্যাপিটালিস্ট সেক্টরে কিন্তু সারপ্লাস কমে আসবে। আরো একটি কারণে এই গ্রোথ প্রসেসটি থেমে যেতে পারে সেটা হচ্ছে if the workers in the capitalist sector imitate the capitalist way of life and agitate for higher wages, and if successful in raising their wages, the capitalist surplus and the rate of capital formation will be reduced. তার মানে হচ্ছে যে শহুরে জীবনযাত্রা এটা হয়ে থাকে, শহুরে জীবনযাত্রায় যদি শ্রমিকরা অভ্যস্ত হয়ে পড়ে তাহলে কিন্তু তাদের রিয়েল ওয়েজ কিন্তু তখন আর কম থাকলে হবে না, তখন তারা সংঘবদ্ধ হয়ে যদি তারা তাদের ওয়েজটাকে বাড়ানোর জন্য আন্দোলন করে এবং তারা যদি তাদের এই আন্দোলনে সফল হয় এবং এর ফলে যদি তারা তাদের মজুরি বৃদ্ধি করতে সক্ষম হয় তাহলে কিন্তু ক্যাপিটালিস্ট সারপ্লাসটা কমে যাবে এবং ক্যাপিটালিস্ট সারপ্লাস কমে গেলে কিন্তু গ্রোথ প্রসেসটা কমে যাবে। তার মানে এই 4টি ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু কি হবে, তাহলে আমাদের ক্যাপিটালিস্ট সারপ্লাস কমে যাবে এবং ক্যাপিটালিস্ট সারপ্লাস কমে গেলে আলটিমেটলি আমাদের গ্রোথটাও কিন্তু কমে যাবে বা গ্রোথ প্রসেসটা বন্ধ হয়ে যাবে। কোনো থিওরি সীমাবদ্ধতার ঊর্ধ্বে না, এই থিওরিটাকে খুবই একটি স্ট্রাকচার থিওরি মনে হলো, এই থিওরিতেও কিছু কিছু লিমিটেশনস বা সীমাবদ্ধতা রয়ে গেছে। ওয়েজ রেট ইজ নট কনস্ট্যান্ট ইন দি ক্যাপিটালিস্ট সেক্টর, ক্যাপিটালিস্ট সেক্টরে যে ওয়েজ রেটটা কনস্ট্যান্ট হিসেবে ধরা হচ্ছে সেই কথাটা সত্য নয়। ক্যাপিটালিস্ট সেক্টরে ওয়েজ রেট কনস্ট্যান্ট থাকে না। দ্য থিওরি assumes a constant wage rate in the capitalist sector until the supply of labor is exhausted from the subsistence sector. এখানে ধরে নেওয়া হয়েছে যে সাবসিস্টেন্স সেক্টর থেকে যে আনলিমিটেড সাপ্লাই অফ লেবারটাকে তুলে নিয়ে আসা হচ্ছে তাদেরকে একটা কনস্ট্যান্ট রিয়েল ওয়েজ দেওয়া হচ্ছে, কিন্তু দিস ইজ আনরিয়েলিস্টিক, এটা সত্য না বা এটা রিয়েলিস্টিক না। কারণ হচ্ছে ওয়েজ রেট কন্টিনিউস টু রাইজ ওভার দ্য টাইম in the industrial sector of an underdeveloped economy even when there is open unemployment in the rural sector. রুরাল সেক্টরে ওপেন আনএমপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও প্রকৃত অর্থে দেখা গেছে যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু ওয়েজ রেটটা বাড়ছে, এটা কনস্ট্যান্ট থাকে না। কাজে এই যে ওয়েজ রেটটা কনস্ট্যান্ট থাকবে এটা যে অ্যাজিউম করা হয়েছে
এটা কিন্তু রিয়েলিস্টিক কোনো অ্যাসাম্পশন ছিল না। নট অ্যাপ্লিকেবল ইফ ক্যাপিটাল অ্যাকুমুলেশন ইজ লেবার সেভিং। ক্যাপিটাল অ্যাকুমুলেশন যদি লেবার সেভিং হয়, এখানে কিন্তু যে টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে এই টেকনোলজি কিন্তু লেবার সেভিং না, লেবারকে কাজে লাগিয়েই কিন্তু ক্যাপিটাল ফর্মেশনটা ঘটছে। যদি ক্যাপিটাল ফর্মেশনটা সত্যিকার অর্থে দেখা যায় যে ক্যাপিটালিস্ট সেক্টর কিন্তু লেবার সেভিং টেকনোলজি বা টেকনিক্স ইউজ করে। যদি লেবার সেভিং টেকনোলজি ইউজ করে তাহলে কিন্তু এই থিওরিটা কাজ করবে না। ল্যাক অফ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনিশিয়েটিভ। অনুন্নত বিশ্বে কিন্তু উদ্যোক্তার একটা বিশেষ অভাব রয়েছে। লুইস থিওরিটা কিন্তু গড়েই উঠেছে যে অ্যাজিউম করে নিয়েছে যে এই অনুন্নত বিশ্বে একটি উদ্যোক্তা শ্রেণী রয়েছে বা ক্যাপিটালিস্ট ক্লাস রয়েছে, যাদের মাধ্যমে এই ক্যাপিটাল ফর্মেশনটা ঘটছে এবং যারা উদ্যোগ নিয়ে কিন্তু এই ক্যাপিটাল ফর্মেশনের কাজটি করছেন এবং তারা কিন্তু তাদের যে প্রফিটটা আছে সেই প্রফিটটাকে তারা ইনভেস্ট করে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে। কিন্তু সত্যি কথা হচ্ছে যে অনুন্নত বিশ্বে কিন্তু এই ধরনের একটা ক্যাপিটালিস্ট ক্লাসেরই অভাব রয়েছে। এই ধরনের ক্লাসের অভাবের কারণেই কিন্তু সেখানে অনেক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা পুঁজির বিনিয়োগ সেখানে ঘটে না বা ঘটার পরিমাণ খুবই স্লথ হয়ে থাকে। কাজেই এই অ্যাসাম্পশনটাও কিন্তু লুইসের এই অ্যাসাম্পশনটাও কিন্তু সত্যি নয় অনুন্নত বিশ্বের জন্য। উন্নত বিশ্বে কিন্তু এই ড্রব্যাকটা রয়েছে, ক্যাপিটালিস্ট বা উদ্যোক্তা শ্রেণীর অভাব অনুন্নত বিশ্বে রয়েছে এবং উদ্যোক্তা শ্রেণীর অভাবে কিন্তু এই উন্নয়নটা ঘটবে না। One-sided theory. This is a one-sided theory because Lewis does not consider the possibility of progress in the agriculture sector. এগ্রিকালচার সেক্টরেরও যে উন্নয়নের প্রয়োজন রয়েছে এবং এগ্রিকালচার সেক্টরও যে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই বিষয়টি কিন্তু লুইস পুরোপুরি ইগনোর করে গেছেন। সেটি কিন্তু তিনি তার থিওরিতে দেখাননি। Mobility of labor is not so easy. লুইস থিওরিতে দেখা গেছে যে শ্রমিকের যে মোবিলিটি বা চলাচল বা মুভমেন্ট যাই বলি না কেন সেটা খুব স্মুথলি ঘটবে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু এই প্রক্রিয়াটি খুব স্মুথলি ঘটে না। এর অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে রুরাল সেক্টরে যারা রয়েছে তারা কিন্তু তাদের মাটি এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে বা খুবই রিলেটেড থাকেন বা তাদের সাথে তাদের সম্পর্কটা খুবই আত্মিক সম্পর্ক, খুব আত্মার সম্পর্ক থাকে। এই কারণে তারা কিন্তু খুব সহজে তাদের নিজের যে আবাসস্থল সেই আবাসস্থল ছেড়ে কিন্তু তারা আরবান সেক্টরে আসতে চায় না। এছাড়া আরবান সেক্টরে কিন্তু অনেকগুলো প্রবলেম রয়ে গেছে, যেমন কাস্টমের প্রবলেম রয়েছে, সেখানে জীবনযাপনের যে ধরন রয়েছে সেটার জন্য কিন্তু খরচ অনেক বেশি হয়, সেখানে ভাষাগত পার্থক্য রয়েছে, তারপরে হচ্ছে সেখানে গাদাগাদি করে বা খুবই কনজাস্টেড ভাবে থাকতে হয়। লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কিন্তু আরবান সেক্টরে আসলে তাদের কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও কিন্তু ফল করে রুরাল সেক্টরের চেয়ে। ফলে ইত্যাদি অনেক কারণে কিন্তু লেবাররা খুব সহজে তাদের আবাসস্থল ছেড়ে কিন্তু আসতে চায় না। কিন্তু লুইস অ্যাসিউম করে নিয়েছেন কিন্তু এই রিজিডিটিগুলো যে রয়েছে অনুন্নত বিশ্বে সেই রিজিডিটিগুলো নিয়ে কিন্তু লুইস চিন্তাভাবনা করেননি তার থিওরিতে। Marginal productivity of labor is not zero. Shoes does not agree that the marginal productivity of labor in overpopulated underdeveloped countries is zero or negligible. Shoes আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি কিন্তু বলছেন যে লুইস যেটা অ্যাসিউম করে নিয়েছেন যে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ওভার পপুলেটেড এরিয়াতে বা আনলিমিটেড সাপ্লাই অফ লেবার যেখানে থাকে সেখানে কিন্তু মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার জিরো বা শূন্য হয়ে যায়, কিন্তু শুজ এটা মানতে রাজি নন। যদি তাই হয়ে থাকে তার মতে যে সাবসিস্টেন্স ওয়েজটাও কিন্তু জিরো হবে,
কিন্তু আসলে কিন্তু সাবসিস্টেন্স ওয়েজ কিন্তু জিরো থাকে না। সাবসিস্টেন্স ওয়েজটা কিন্তু এমন একটা ওয়েজ যেটা দিয়ে তারা কিন্তু মোটামুটি তাদের জীবন ধারণ করতে সক্ষম হয়। কাজেই মার্জিনাল প্রোডাক্টিভিটি জিরো এই অ্যাসাম্পশনটার সাথে সুজ একমত পোষণ করেন। প্রোডাক্টিভিটি ফলস উইথ মাইগ্রেশন অফ লেবার ফ্রম দি সাবসিস্টেন্স সেক্টর। অর্থাৎ সাবসিস্টেন্স সেক্টরে লুইস অ্যাসিউম করে নিয়েছেন যে that when the surplus labor is withdrawn from the subsistence sector to the capitalist sector, the agriculture production remains unaffected in the subsistence sector. But in fact is that the withdrawal of workers from the firms will reduce output. তার অর্থ হচ্ছে লুইস যে অ্যাসিউম করে নিয়েছেন যে এই যে আনলিমিটেড সাপ্লাই অফ লেবার রয়েছে সাবসিস্টেন্স সেক্টরে, এদেরকে যদি আমরা উঠিয়ে নিয়ে আসি বা এদেরকে যদি আমরা সরিয়ে ফেলি, তাহলে মার্জিনাল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে বা আউটপুট প্রোডাকশনের ক্ষেত্রে ইন দি রুরাল সেক্টর কোনোরকম রুরাল সেক্টরে কোনোরকম এফেক্ট পড়বে না সেটা। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু দেখা যায় এই লেবারকে তুলে আনার কারণে কিন্তু তাদের উৎপাদন কমে যায়। যাই হোক, লুইসের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তা সত্ত্বেও আমরা কনক্লুশন টানতে পারি despite these limitations the Lewis theory has the merit of explaining in a very clear cut way of the process of development প্রসেসটা কিভাবে কার্যকরী হতে পারে কতগুলো অ্যাসাম্পশনের উপর বেস করে তিনি কিন্তু খুবই পরিষ্কারভাবে তার থিওরিতে বর্ণনা করেছেন। This two sector theory has great analytical value. এই টু সেক্টর থিওরিটার কিন্তু খুবই বিশ্লেষণী ক্ষমতা রয়েছে। তাহলে আমরা পুরো আলোচনা থেকে দেখতে পেলাম যে আমাদের যে লুইস থিওরিটা রয়েছে, লুইস থিওরিটা হচ্ছে আনলিমিটেড সাপ্লাই অফ লেবারের উপরে নির্ভরশীল। এই আনলিমিটেড সাপ্লাই অফ লেবারটি কোথায় রয়েছে? আনলিমিটেড সাপ্লাই অফ লেবার রয়েছে সাবসিস্টেন্স সেক্টর বা এগ্রিকালচার সেক্টরে। এবং একটা অর্থনীতি আন্ডার ডেভেলপড অর্থনীতি বা অনুন্নত বিশ্বে দুটো সেক্টর রয়েছে, একটা হচ্ছে সাবসিস্টেন্স সেক্টর আর একটা হচ্ছে মডার্ন সেক্টর বা ক্যাপিটালিস্ট সেক্টর। এই সাবসিস্টেন্স সেক্টরে যে আনলিমিটেড সাপ্লাই অফ লেবার রয়েছে, এই আনলিমিটেড সাপ্লাই অফ লেবারের কিন্তু মার্জিনাল প্রোডাক্টিভিটি জিরো। মার্জিনাল প্রোডাক্টিভিটি জিরো হওয়ার কারণে এদেরকে কিন্তু খুব সহজেই তাদের যে সেক্টরটা রয়েছে অর্থাৎ এগ্রিকালচার সেক্টর সেখান থেকে তুলে নিয়ে আসা সম্ভব এবং তাদেরকে মডার্ন সেক্টরে নিয়োগ দেওয়া সম্ভব। এই মডার্ন সেক্টরে তাদেরকে নিয়োগ প্রদানের ফলে মডার্ন সেক্টরে কিন্তু ক্যাপিটাল ফর্মেশন ঘটবে এবং প্রফিট বা সারপ্লাস জেনারেটেড হবে। এই সারপ্লাস ক্যাপিটালিস্টদের সারপ্লাস এবং এই সারপ্লাস ক্যাপিটালিস্টরা পুনরায় বিনিয়োগ করবেন এবং পুনঃ বিনিয়োগের মাধ্যমে কিন্তু ক্যাপিটাল ফর্মেশনটা হতে থাকবে এবং প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে এই ইনভেস্টমেন্টটা হতে থাকবে এবং প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। আনলিমিটেড সাপ্লাই অফ লেবারকে আমরা মডার্ন সেক্টরে এমপ্লয় করব এবং তাদের দ্বারা মার্জিনাল প্রোডাক্টিভিটি বাড়বে। মার্জিনাল প্রোডাক্টিভিটি এক্সেস সারপ্লাস জেনারেট করবে ক্যাপিটালিস্টদের জন্য এবং ক্যাপিটালিস্টরা এই এক্সেস সারপ্লাসটা কিন্তু তারা ইনভেস্ট করবে প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে, তারা ইনভেস্ট করবে প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে, তারা ইনভেস্ট করার ফলে কিন্তু ক্যাপিটাল ফর্মেশন ঘটবে, ক্যাপিটাল অ্যাকুমুলেশন হবে এবং ক্যাপিটাল অ্যাকুমুলেশন পুনঃ ক্যাপিটাল অ্যাকুমুলেশনের মাধ্যমে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এইরকম একটা সিম্পল ধারণার উপরে বেস করে কিন্তু লুইসের এই থিওরিটা গঠিত হয়েছে। লুইসের এই থিওরিটা আমি পড়িয়েছি দুটো রেফারেন্স বই হিসেবে দুটো ব্যবহার করেছি। একটা হচ্ছে জিংহানের বই, এমএল জিংহান, ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং এর 48th এডিশন, তোমরা এটা পড়তে পারো। এছাড়া মাইকেল পি টোডারো এবং স্টেফান সি স্মিথের ইকোনমিক ডেভেলপমেন্টের যে বইটা আছে সেই বইয়ের মধ্যেও কিন্তু লুইসের থিওরিটা খুব সুন্দরভাবে আছে। দুটো বই কিন্তু যে কোনো একটা বই তোমরা ফলো করতে পারো, দুটো বইতেই কিন্তু লুইসের থিওরিটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দেয়া আছে এবং খুব সুন্দরভাবে ছবি দেয়া আছে, ছবির বর্ণনা দেয়া আছে এবং পুরো ডেভেলপমেন্ট প্রসেসটা কিভাবে ঘটছে, কিভাবে স্ট্রাকচার ট্রান্সফরমেশন ঘটছে, যে এগ্রিকালচার বেসড ইকোনমি থেকে একটা ইন্ডাস্ট্রি বেসড ইকোনমি হয়ে যাওয়া, এই যে স্ট্রাকচারাল পরিবর্তনটা, এই পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু এই বই দুটো
দুটোতেই সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আবার গ্রোথ প্রসেসটা কি হলে গ্রোথ প্রসেসটা থেমে যাবে সেটাও কিন্তু এই বইগুলোতে সুন্দরভাবে আলোচনা করে দেওয়া হয়েছে।